প্রথম প্রশ্নে বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে ধরে নিতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%। তাহলে আমরা লিখতে পারি 400 ইন্টু 1 প্লাস r/100⁴ ইকুয়ালস টু 441। এবার আমরা 400টাকে 441-এর নিচে নিয়ে আসবো, তাহলে হবে 1 প্লাস r/100⁴ ইকুয়ালস টু 441/400। তাহলে বাঁ দিকে থেকে গেল 1 প্লাস r/100⁴ ইকুয়ালস টু এই অংশটাকে আমরা 441/400টাকে ভাঙাবো 21/20 স্কোয়ার আকারে। তাহলে দুদিক থেকে স্কোয়ারটা সরে যাবে, থাকবে 1 প্লাস r/100 ইকুয়ালস টু 21/20। এবার আমরা এই 1টাকে ডান দিকে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে -1। এবার এটাকে আমরা বাঁ দিকেরটা রেখে দিয়ে ডান দিকেরটা লসাগু করে দেবো, তাহলে হবে r/100 ইকুয়ালস টু 21 - 20/20 বা r/100 ইকুয়ালস টু 1/20 হয়ে যাবে। সেক্ষেত্রে r এর মান হবে কত, 100/20 হয়ে যাবে। 100টা 1-এর সঙ্গে গুণ করলে 100/20 ও 20 দিয়ে 100কে কাটলে 5 হবে। তাহলে r এর মান কত পেলাম আমরা, 5। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার হলো আমাদের 5%। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে বার্ষিক 10% সরল সুদে কত বছরের সুদ আসলের 3/5 অংশ হবে। তাহলে এখানে আসল আমরা ধরে নিচ্ছি p টাকা এবং সময়টাকে n বছর ধরে নিচ্ছি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি p ইন্টু n ইন্টু 10/100 ইকুয়ালস টু p ইন্টু 3/5। কেন বলেছে, আসল সুদটা হচ্ছে আসলের 3/5 অংশ, সেই জন্য আমরা আসলকে 3/5 অংশ দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে বোথ সাইড থেকে p এবং p সরে গেল, তাহলে n ইন্টু 1/10, এখানে 10 দিয়ে 100 কাটলে হবে 1/10 ইকুয়ালস টু 3/5 হবে। বা n ইকুয়ালস টু কী হবে, এই 10টা 3 এর সঙ্গে ইন্টু হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু 10/5, 5 দিয়ে 10কে কাটলে 2 হলো, 3 দুগুণে 6, অর্থাৎ n হচ্ছে আমাদের 6 বেরোচ্ছে। তাহলে সময় হবে 6 বছর। 3 নম্বর বলেছে kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়ালস টু 0, যেখানে k নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান কত। তাহলে আমরা এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি বীজদ্বয়ের সমষ্টি সমান চিহ্ন হচ্ছে কি মাইনাস এক্সের সহগ বাই x² সহগ, তাহলে -2 কী হবে, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, এবং বীজদ্বয়ের গুণফল কী হবে, ধ্রুবক পদ বাই x² সহগ, তাহলে ধ্রুবক পদ কত 3k বাই এখানে হবে k। তাহলে যেহেতু প্রশ্ন অনুসারে বলেছে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান, তাহলে আমরা এই অংশটার সঙ্গে এটা সমান করে দেবো। তাহলে প্রশ্ন অনুসারে লিখব -2/k ইকুয়ালস টু 3k/k। তাহলে বোথ সাইড থেকে আমরা কে সরিয়ে দিলে নিচ থেকে দেখো, বা কে দিয়ে ভাগ করলে এটা সরে যাচ্ছে, কে দিয়ে গুণ করলে, বা -2 ইকুয়ালস টু 3k হচ্ছে, কে এর মান কী হচ্ছে -2/3 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার 5 নম্বরে কি বলেছে, ত্রিভুজ ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করেছে, যেখানে AE ইকুয়ালস টু 2AD হলে DB ও EC এর মান কত। দেখো এখানে ABCD এই ত্রিভুজটাকে BC বাহুর সমান্তরাল সরলরেখা কী করেছে, DE-তে ছেদ করেছে। যেহেতু বিসি এবং ডিই সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আর এখানে বলা আছে AE ইকুয়ালস টু 2AD, তাহলে ADকে যদি আমরা x ধরি তাহলে AE কী হবে, 2x হবে। তাহলে এবার আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে লিখতে পারি AD/BD ইকুয়ালস টু AE/EC। তাহলে আমরা এখানে লিখে নেব। লিখলে এবার আমরা শুধু মানটা বসাবো, এখানে ADর মান কত ধরেছি আমরা x, এবং BDটা রেখে দিলাম, AEর মান কত 2x হবে, যেহেতু এটা দ্বিগুণ, ECটা রেখে দিলাম। তাহলে আমাদের বের করতে হবে কি, DB বা BD ইস টু AC। তাহলে আমরা BD/EC ইকুয়ালস টু কী হবে, আমাদের এক্সটা নিচে চলে আসবে, 2xটা উপরে থাকবে, x কেটে যাবে। তাহলে কী দাঁড়ালো, BD/EC ইকুয়ালস টু হবে 1/2, অর্থাৎ DB ইস টু EC ইকুয়ালস টু 1:2 হয়ে যাবে। এবার 6 নম্বর প্রশ্নটাতে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে PQ জ্যায়ের দূরত্ব 5 সেমি, এবং PQ জ্যায়ের দৈর্ঘ্য কত। দেখো এখানে PQ একটা জ্যা, যেখানে AB হচ্ছে ব্যাস, AB ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত 26 সেমি, তাহলে ব্যাসার্ধটা কত হবে, OBটা 13 সেমি হবে। তাহলে এই ক্ষেত্রে OQটা 13 সেমি হবে। এবার আবার একটা জিনিস বলেছে কি, PQ জ্যায়ের দূরত্ব, অর্থাৎ PQ জ্যাকে দূরত্ব যদি আমরা দেখি, তাহলে OS, এখানে OS কত হচ্ছে 5 সেমি। এবার আমরা যদি দেখি PQটা OS লম্ব যদি হয়, সেক্ষেত্রে এই কোণটা আমাদের সমকোণ হবে, অর্থাৎ SQO এটা সমকোণী ত্রিভুজ। এবার আমাদের অতিভুজটা বের করতে হবে SQটার। তাহলে আমরা এখান থেকে কী লিখবো, SQ ইকুয়ালস টু কী হয়ে যাবে, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা এখানে OQ স্কোয়ার মাইনাস OS স্কোয়ার করবো, মান বসাবো। তাহলে 13
ব্যাসার্ধ কত ছিল 13 ও কিউ, তাহলে আমরা এখানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করবো, রুট ওভার 13 স্কোয়ার করলে 169, 5 স্কোয়ার করলে 25 হচ্ছে, 169 থেকে 25 বাদ দিলে 144 হচ্ছে, 144 রুট ওভার করলে হচ্ছে 12। অর্থাৎ আমরা কি পেলাম এখানে যে এস কিউ সেটা আমরা 12 পেলাম, তাহলে পি কিউর মান কত হবে, ডবল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব পি কিউ ইকুয়ালস টু 2 × 12 অর্থাৎ 24 সেমি। 7 নম্বরে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত। আমরা ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 × বাহু স্কোয়ার অর্থাৎ 6 × এ স্কোয়ার হবে, এবং আয়তন হচ্ছে বাহু কিউব অর্থাৎ এ কিউব। প্রশ্ন অনুসারে দুটো সমান, তাহলে আমরা দুটো সমান করে দিলাম। এখান থেকে বোথ সাইড থেকে এ স্কোয়ার সরিয়ে দিলে এ ইকুয়ালস টু 6 হবে, অর্থাৎ এখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 একক, বাস এখানে তাহলে ঘনকটির আমাদের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী হবে, আমাদের বাহু √3, তাহলে বাহু কত 6 √3, তাহলে 6 √3 একক হচ্ছে আমাদের ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। এবার 8 নম্বরে কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি এবং আয়তন 924 ঘনমিটার হলে বর্গমিটার হচ্ছে 264 বর্গমিটার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, এবং আয়তন হচ্ছে 924 ঘনমিটার হলে স্তম্ভটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা হচ্ছে এইচ মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে, যেখানে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πrh ইকুয়ালস টু 264, তাহলে এইচের মানটা কী হবে 264/2πr, এটা 1 নং সমীকরণ রেখে দিলাম। এবং স্তম্ভের আয়তন কী হবে πr²h, তাহলে πr² ইকুয়ালস টু আমরা লিখতে পারি 924, সেখান থেকে এইচের মানটা কী হবে 924/πr², এটা আমরা 2 নম্বর সমীকরণ রেখে দিলাম। 1 ও 2 নং সমীকরণ থেকে এইচের মান আমরা তুলনা করে পাবো 264/2πr ইকুয়ালস টু 924/πr²। এবার আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে 132, আর এখানে পাই আর বোথ সাইড থেকে সরিয়ে দেবো, তাহলে এখানে কত হবে 132/1 ইকুয়ালস টু 924/r থাকবে। তাহলে আর এর মানটা কত হবে 924/132, 132 দিয়ে 924কে ভাগ করলে হবে 7, সেক্ষেত্রে আর এর মান দাঁড়াচ্ছে আমাদের 7। এখানে আমাদের কী চাইছে, এখানে চাইছে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ চাইছে, তাহলে আমরা এখানে লিখে দেবো স্তম্ভের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। পরের প্রশ্নটা বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত। তাহলে আমরা কি করব, এই দুটো কোণের সমষ্টি বের করে দেবো, দুটো কোণের সমষ্টি যোগ করলে কত হবে, দেখবে 75 ডিগ্রি হবে। তাহলে তৃতীয় কোণটার মান কত হবে, তৃতীয় কোণটার মান হবে 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি হবে। তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত হবে 105/180 পাই। এবার আমরা যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে আমরা এটাকে 15 দিয়ে কাটবো, তাহলে 7 × 105, আর এটা আমরা 15 দিয়ে কাটলে এটাই হচ্ছে 12, তাহলে 7π/12 হবে আমাদের বৃত্তীয় মান। 10 নম্বরে বলেছে cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি এর মান কত হবে। দেখো cos 50 ডিগ্রি বাই 737 এর মান যে কোনো একটাকে আমরা চেঞ্জ করতে পারি পুরো কোণ হিসেবে, তাহলে আমি নিচেরটাকে চেঞ্জ করে দিচ্ছি, উপরটা রেখে দিলাম cos 53 বাই sin 90 ডিগ্রি মাইনাস 53, তাহলে আমরা 37 পেয়ে যাব। এবার দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি, তাহলে cos থিটা হবে, অর্থাৎ cos 53 হবে নিচে, উপরে cos 53 ছিল, এটা চেঞ্জ করে নিই, তাহলে এটা কী হলো cos থিটা, অর্থাৎ cos থিটা সেম হয়ে গেল, অর্থাৎ cos 53 এবং cos 53 কেটে গিয়ে এখানে হয়ে গেল 1। এবার 11 নম্বরটাতে কী বলেছে, যদি uy ইকুয়ালস টু xi মাইনাস 25/10 হয়, যেখানে সামেশন অফ fi uy ইকুয়ালস টু 20 এবং সামেশন অফ fi ইকুয়ালস টু 100 হয়, তাহলে x বারের মান কত, অর্থাৎ যৌগিক গড়ের মান কত হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু 25 এবং h ইকুয়ালস টু হচ্ছে 10, তাহলে যৌগিক গড় x বার ইকুয়ালস টু কী হবে a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু h। এবার আমরা মানটা বসিয়ে দেবো, যেখানে মান হচ্ছে a এর মান হচ্ছে 25 প্লাস সামেশন অফ fi uy এর মান হচ্ছে 20 আর সামেশন অফ fi এর মান হচ্ছে 100 ইন্টু 10। 10 দিয়ে এটাকে কাটলে কত হবে, 0 0 চলে গেল, অর্থাৎ 10 দিয়ে কাটলে 10 হলো, 10 দিয়ে এটা কাটলে 2 হবে, তাহলে 25 যোগ 2 অর্থাৎ 27 হবে। 12 নম্বর কোশ্চেনটা বলেছে 8 জনের ছাত্রের প্রাপ্ত নম্বর যথাক্রমে 6, 10, 5, 4, 9, 11, 20 এবং 18। প্রাপ্ত নম্বরের মধ্যমা কত। এই সংখ্যাগুলোকে আমরা কি করব, ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নিব, তাহলে দাঁড়াবে হচ্ছে 4, 5, 6, 9, 10, 11, 18 এবং 20। এবার আমরা বাঁ দিক এবং ডান দিক থেকে দেখো তিনটে করে সংখ্যা বাদ দিলে মাঝখানে থাকতেছে আমাদের 9 এবং 20,
তাহলে মধ্যমা কী হবে, 9+10/2, তাহলে 19/2, অর্থাৎ 19কে 2 দিয়ে ভাগ করলে হবে 9.5।